বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজকে আমি উপস্থিত হয়েছি তোমাদের লাইভ ক্লাসে উপস্থিত হয়েছে এক্সট্রা ক্লাস নিয়ে। তো তোমরা জানো শিক্ষার্থীরা, আসলে জীববিজ্ঞান দুটি পেপার এবং অনেক অধ্যায়। আর তোমাদের যে আমি প্রতি সপ্তাহে ক্লাস নিয়েছিলাম, তোমরা আমাকে অভিযোগ করেছিলে যে আমি ক্লাসের সংখ্যা যেন বাড়াই। আসলেই তোমাদের সিলেবাসটা শেষ করতে হলে আমার একাধিক ক্লাস নিতে হবে। তো আমি চেষ্টা করছি তোমাদেরকে এক্সট্রা ক্লাস নিয়ে তোমাদেরকে পুষিয়ে দেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা, তোমরা জানো আমি জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সেল ডিভিশন হতে আমি গত শনিবারও তোমাদের সাথে ক্লাস নিয়েছিলাম। তো সেখানে আসলে সেল ডিভিশনে হতে আমি যে ক্লাসটি নিয়েছিলাম, আজকে তার ধারাবাহিকতায় সপ্তম ক্লাস এটি। তো সেল ডিভিশনটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রতি বছরই এখান থেকে অনেক কোশ্চেন আসে। তো শিক্ষার্থীরা, আর কথা নয়, তোমরা অবশ্যই বই খাতা কলম সব কিছু নিয়ে রেডি থাকবে, কারণ জীববিজ্ঞান চিত্রটা অনেক বড় ব্যাপার। এখানে চিত্র অঙ্কন না করে আমরা আসলে ভালো একটা মার্কস দিতে পারি না। তো চিত্রটা বুঝে যদি আমরা ভালোভাবে পড়ি, তাহলে অবশ্যই আমরা ভালো আনসার দিয়ে আসতে পারি এবং ভালো মার্কসও আসে। তো শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে কোষ বিভাজন হতে মিওসিস কোষ বিভাজন প্রোফেজ একের মানে প্রথম ক্লাসটি নিয়েছিলাম, যে সেখানে ছিল প্রোফেজ একের উপপর্যায়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। তার পরবর্তীতে গত শনিবার আমি প্রোফেজ কোষ বিভাজনের মিওসিস একের প্রোফেজ এক আগে ক্লাসে নিয়েছিলাম, তারপর মেটাফেজ এক, এনাফেজ এক, টেলোফেজ এক নিয়ে আলোচনা করেছিলাম গত শনিবার ক্লাসটিতে। তো আজকে আমি তারই ধারাবাহিকতায় আজকে প্রোফেজ দুইয়ের কোষ বিভাজনগুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদেরকে একটি কোষ বিভাজনের সম্পর্কে বলতে গেলে আবারও পুনরায় আলোচনা সংক্ষেপে আমি একটু বলে তারপরে আমি মূল টপিকে যাচ্ছি। তো প্রথমেই হচ্ছে যে কোষ বিভাজন। তো তোমরা জানো সেল ডিভিশন, কোষের যে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে যে আমাদের দৈহিক বৃদ্ধি ঘটে, উদ্ভিদের ক্ষেত্রে তার কাণ্ড, ঢাল, পালা, শাখা, প্রশাখা ইত্যাদি বৃদ্ধি ঘটে, ফুল ফল, এগুলো সবই হচ্ছে কোষ বিভাজন। আর সেটা হচ্ছে মাইটোসিস। আর আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে মায়োসিস, অর্থাৎ হ্রাসমূলক বিভাজন। মায়োসিস কোষ বিভাজনটা নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি উপর্যুপরি পরি দুইবার বিভাজিত হয়, কিন্তু জননকোষে বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য অর্থাৎ ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। আমি আবারও বলছি, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি উপর্যুপরি দুবার বিভাজিত হলেও ক্রোমোজোমের বিভাজন ঘটে মাত্র একবার। ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়। এই জন্য এটাকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তো শিক্ষার্থীরা, তোমরা তো সবাই জানো এই হ্রাসমূলক বিভাজনের ক্ষেত্রে যে কোষগুলো তৈরি হয়, অপত্য কোষগুলো, সেগুলো হচ্ছে শুক্রাণুকোষ ও ডিম্বাণুকোষ। আমি যে শুক্রাণুকোষ ও ডিম্বাণুকোষ উৎপাদন হওয়ার যে প্রক্রিয়াটা, সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আর মিওসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি অত্যন্ত জটিল বলে এটিকে মিওসিস এক এবং মিওসিস দুইয়ে বিভক্ত করা হয়েছিল। তো শিক্ষার্থীরা, এই মিওসিস একের মধ্যে প্রোফেজ এক, এনাফেজ এক, প্রোফেজ এক, মেটাফেজ এক, এনাফেজ এক, টেলোফেজ এক, যা আমি পূর্বে ক্লাসে বর্ণনা করে এসেছি। আর আজকে আমি মেটাফেজ দুই, প্রোফেজ দুই, মেটাফেজ দুই, এনাফেজ দুই, টেলোফেজ দুই, এই চারটি ধাপের বর্ণনা করব। আর যদি সময় পাই তাহলে মিওসিস কোষ বিভাজনের গুরুত্বটা নিয়ে একটু আলোচনা করব। আর আগামী ক্লাসে আমি ক্রসিং ওভার বিষয়টি নিয়ে আলোচনা করে কোষ বিভাজন প্রক্রিয়াটি আমি শেষ করব। তো শিক্ষার্থীরা, আশা করি আরেকটি ক্লাসে এই অধ্যায়টি আমার শেষ হয়ে যাবে এবং তারপর আমি একটি নতুন ক্লাসে ঢুকবো। তো তোমাদের সাথে যে নিয়মে আমি ক্লাসগুলো নিয়েছি, সেভাবে নিলে এটা আরও দীর্ঘায়িত হয়ে যেত, আমাদের আরেকটি অধ্যায়ে যাওয়া দেরি হয়ে যেত। তাই আমি এক্সট্রা ক্লাস নিচ্ছি। আমি জানি তোমাদের উপকৃত হলেও তোমরা হয়তো বা একটু চাপ পড়ে যাচ্ছে ভাবছো, কিন্তু এইটাই তোমাদের পরবর্তীতে অনেকখানি উপকার করবে। তাই তোমরা ধৈর্যের সাথে ক্লাসগুলো করবে, বাসায় প্র্যাকটিস করবে, এটাই হচ্ছে তোমাদের জন্য আমাদের আসলে সাধনা। তো আমরা যদি তোমাদের জন্যই ক্লাস নিতে আসতে পারি, তাহলে তোমরা অবশ্যই ক্লাসগুলো গুরুত্ব দিয়ে করবে। আচ্ছা শিক্ষার্থীরা, তাহলে হচ্ছে কোষ বিভাজনের মায়োসিস দুই। তো শিক্ষার্থীরা মনে রাখবে, মায়োসিস
দুই কোষ বিভাজনটি অনেকটা মাইটোসিস কোষ বিভাজনের সাথেই মিল আছে। মাইটোসিস কোষ বিভাজনের কি ছিল, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের ক্রোমোজোম এবং নিউক্লিয়াস উভয়ই একবার করে বিভক্ত হয়, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে অনুরূপ থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা একই থাকে। তো এখন আমি মাইটোসিসের অনুরূপ কেন বলেছে, কারণ মাইটোসিস কোষ বিভাজনের ক্ষেত্রেও যে ক্রোমোজোমের সংখ্যা অনুরূপ থাকে, এখানেও মাইটোসিস 2-এ গিয়ে ক্রোমোজোমের সংখ্যা মানে কোনো পরিবর্তন হয় না, ক্রোমোজোমের সংখ্যা মানে আর সেখানে কোনো বিভাজন না ঘটে, একই রকম থাকে। তো আমি এখানে যে অপত্য কোষগুলো সৃষ্টি হবে, এখানে এই কোষ বিভাজনের প্রধান যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কোষ বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াসে বিভাজন ঘটবে, ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা একই থাকলেও হ্রাস ঘটবে এবং নিউক্লিয়াস অপত্য কোষ 4টি তৈরি হবে। এটা হচ্ছে এই কোষ বিভাজনের প্রধান বৈশিষ্ট্য। এখানে ক্রোমোজোমের সংখ্যা কোনো হ্রাস ঘটছে না, কিন্তু নিউক্লিয়াস 4টি হবে, অর্থাৎ অপত্য কোষ 4টি তৈরি হবে। আর এই কোষ বিভাজনটি মাইটোসিসের সাথে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজনে আমরা কি দেখেছিলাম, যে এখানে ছিল প্রতিলিপন ঘটেছিল, কিন্তু এই মিওসিস 2-এ গিয়ে কোনো প্রতিলিপন ঘটবে না, কারণ মিওসিস প্রোফেজ 1-এর পূর্বেই প্রতিলিপনটা ঘটেছিল। তাহলে এখন আমি মায়োসিস কোষ বিভাজনের 2 অর্থাৎ প্রোফেজ 2 চিত্রটি অঙ্কন করছি। শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে প্রোফেজ 2-এর কোষ বিভাজনটা হচ্ছে, আমি চিত্রটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা চিত্রটা এভাবে আঁকতে পারি। শিক্ষার্থীরা তোমরা চিত্রটাকে দ্রুত আমার সাথে এঁকে ফেলো। তো আমরা দেখব যে এই প্রোফেজ 2-এর মধ্যে পূর্বে আমরা এরকম 2টা নিউক্লিয়াস দেখেছিলাম, এই নিউক্লিয়াসটা আমরা এখানেও এঁকে দিতে পারি। তো নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো, এখানে আমরা দেখতে পাবো ক্রোমোজোমগুলো ক্রোমাটিড সম্পূর্ণ, অর্থাৎ ক্রোমোজোম দ্বিবিভক্ত ক্রোমোজোম আমরা এখানে পাবো। এখানে ক্রোমোজোমগুলো হবে দ্বিবিভক্ত, অর্থাৎ ক্রোমোজোমের মধ্যে ক্রোমাটিডের বিভক্ত ঘটবে, অর্থাৎ ক্রোমোজোমগুলো তার লম্বা বরাবর 2টি করে ক্রোমাটিড, সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো বিভক্ত থাকবে, তাই এটাকে ক্রোমোজোমের বিভক্ত বলা হয়। তো শিক্ষার্থীরা এখানের মধ্যে আমরা দেখতে পাবো যে এখানে আমরা দেখো এটা হচ্ছে মাতৃকোষ থেকে, আমি এখানে আরেকটি ক্রোমোজোম আঁকাচ্ছি। ক্রোমাটিড, দুই পাশে 2টি ক্রোমোজোমের অংশগুলোকে বলা হয় ক্রোমাটিড। এখানেও আমরা ক্রোমাটিড দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে ক্রোমাটিড। তো এইখানে আমরা নিউক্লিওলাসটাকে দেখবো যে প্রায় বিলুপ্তির পথে, আর এই যে নিউক্লিয়ার আবরণ সেটাও কিন্তু এখানে আমরা বিলুপ্তির পথে দেখব, অর্থাৎ নিউক্লিয়ার আবরণটা এইভাবে বিলুপ্ত থাকবে। তাহলে আমি এখানেও বিলুপ্তির পথে এটা আঁকাচ্ছি। কিভাবে দেখো, এখানে নিউক্লিয়ার আবরণটা হচ্ছে প্রায় বিলুপ্তির পথে, এটা হচ্ছে বিলুপ্তির পথে, মানে এটা প্রায় শেষের দিকে বিভাজন এটা বিলুপ্ত হয়ে যাবে। তো এখানে একটা কোষ প্লেট থাকবে। তো আমি এবার কোষ প্রাচীরটা এঁকে দিচ্ছি। তাহলে এই কোষ বিভাজনের মধ্যে এটা হচ্ছে প্রোফেজের মিওসিস প্রোফেজ 2, এটা হচ্ছে মিওসিস প্রোফেজ 2 করব। মিওসিস প্রোফেজ 2, মিওসিস অর্থাৎ মায়োসিস, এই কোষ বিভাজনটা হচ্ছে মায়োসিস প্রোফেজ 2, মায়োসিস প্রোফেজ 2 পর্যায়। তো শিক্ষার্থীরা এখানে বিশেষ যে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভক্ত ক্রোমাটিড, মানে এখানে বিভক্তযুক্ত ক্রোমাটিড সহ ক্রোমোজোম, অর্থাৎ ক্রোমাটিডের বিভক্ত সহ ক্রোমোজোম। তাহলে আমরা লিখতে পারি ক্রোমাটিড বিভক্ত, হ্যাঁ, এখানে ক্রোমোজোম বিভক্ত, ক্রোমোজোমের এখানে আমরা বলি ক্রোমাটিড, হ্যাঁ, বিভক্তযুক্ত ক্রোমোজোম, এটা হচ্ছে বিভক্তযুক্ত, অর্থাৎ ক্রোমোজোমটা বিভক্তিত। আর একটু মনে রাখবে, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে
কিছু তার আগে আমরা যে মিউসিস কোষ প্রোফেজ একের মধ্যে যে ক্রসিং ওভার হয়েছিল, ক্রসিং ওভারের কারণে কিন্তু এখানে আমরা কিছু অংশ পরিবর্তন আমরা দেখেছিলাম। সেটা আমরা এই অংশটা অর্থাৎ মাতৃক্রোমাটিডের মধ্যে কিছু পিতৃ বৈশিষ্ট্যটা চলে এসেছিলো এবং পিতৃক্রোমাটিডের বৈশিষ্ট্যের মধ্যে কিছু মাতৃসম্পন্ন ক্রোমাটিডের বৈশিষ্ট্য চলে এসেছিলো। তো এই বিভক্তযুক্ত ক্রোমোজোম আমরা এখানে দেখতে পাবো, অর্থাৎ ক্রোমাটিনগুলো অর্থাৎ সেন্ট্রোমিয়ার ব্যতীত ক্রোমোজোমগুলো দুই প্রান্ত থেকে বিভক্ত থাকে। আর এখানে আমরা কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন প্রায় বিলুপ্তির পথে দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু নিউক্লিওলাসটাও প্রায় বিলুপ্তি হয়ে যাবে। তো এই কোষ বিভাজন প্রক্রিয়ায় আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কোষ প্রাচীর। উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীরটা থাকবে, তবে প্রাণীর ক্ষেত্রে কিন্তু কোষ প্রাচীর থাকে না। তো শিক্ষার্থীরা এখানে তোমরা লক্ষ্য করো, তা এটা হচ্ছে কোষ প্রাচীর আর এটা হচ্ছে কোষ প্লেট, এটা হচ্ছে কোষ প্লেট। তো শিক্ষার্থীরা আচ্ছা, এটা হলো কোষ প্লেট, হ্যাঁ, আর এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার মেমব্রেন। এটা হচ্ছে বিলুপ্ত প্রায়, এটা ডট ডট দেওয়া মানে হচ্ছে এটা নিউক্লিয়ার আবরণটা বিলুপ্তির পথে। তাহলে বিলুপ্ত প্রায় নিউক্লিয়ার আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে দেখো এটা হচ্ছে, আর এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, ভিতরের আবরণটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তাহলে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় ক্রোমোজোমগুলো কি হয়, এখানে জল যোজন ঘটে। শিক্ষার্থীরা এই মায়োসিস প্রোফেজের মধ্যে তোমরা একটু লক্ষ্য করো, মায়োসিস প্রোফেজের মধ্যে কি কি পরিবর্তন আসছে। মায়োসিস প্রোফেজ একের মধ্যে যে পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই মায়োসিস একের মধ্যে আমরা কি কি পরিবর্তন দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রোমাটিডগুলো বিভক্তযুক্ত, অর্থাৎ ক্রোমোজোমগুলো বিভক্তযুক্ত ক্রোমোজোম, অর্থাৎ সেন্ট্রোমিয়ার অংশটা বাদে ক্রোমোজোমের দুই পাশ থেকে ক্রোমাটিডগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়েছে। তাহলে এই আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেনটা প্রায় বিলুপ্তির পথে, আর নিউক্লিওলাসটাও বিলুপ্তির পথে। আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু জল বিয়োজন ঘটতে থাকে, ফলে ক্রোমোজোমগুলোকে খাটো, মোটা এবং স্পষ্ট দেখাচ্ছে। তো শিক্ষার্থীরা ক্রোমোজোমগুলো যে খাটো, মোটা এবং স্পষ্ট দেখাচ্ছে সেটা কেন হচ্ছে, কারণ এখানে জল যোজন ঘটছে, জল বিয়োজন ঘটছে, এই জন্য আর কালারফুল দেখাচ্ছে বলে ক্রোমাটিডগুলোকে স্পষ্ট দেখাচ্ছে। তো শিক্ষার্থীরা আমি কিন্তু এখন এই মায়োসিস প্রোফেজ 2 অংশটা এখন মুছে ফেলবো। আমি মেটাফেজ 2টা এখন মায়োসিস প্রোফেজ 2 এখন মেটাফেজ 2 আমি চিত্র অঙ্কন করব। তোমরা এই অংশটাকে অবশ্যই উঠে ফেলছো আমি জানি। এখন আমি মুছে দিচ্ছি, আবার আমি পরবর্তী অংশটা আঁকাচ্ছি। এখন শিক্ষার্থীরা দেখো আমি আবারও আঁকাচ্ছি। এখন দেখো এখন কি কি পরিবর্তন ঘটবে। এখন আমি আরেকটি চিত্র অঙ্কন করছি, মেটাফেজ 2, তারপরে হবে অ্যানাফেজ 2, তারপর টেলোফেজ 2। এখন দেখো মেটাফেজ 2 এর যে পরিবর্তনটা আসবে সেটা হচ্ছে এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হবে, অর্থাৎ আমরা এইভাবে আঁকতে পারি, এইভাবে আমরা আগে এঁকে নিতে পারি। এটা হচ্ছে কোষ প্লেট, আসলে আমরা এভাবে এঁকে নিতে পারি। এটা হচ্ছে কোষ প্লেট, এটা মাঝখানেটা, আর এটা হচ্ছে স্পিন্ডল তন্তুগুলো আমরা এভাবে এঁকে নিতে পারি। এখানের মধ্যে ক্রোমাটিডগুলো অবস্থান করবে। শিক্ষার্থীরা এইভাবে করে তোমরা ক্রোমাটিডগুলো এঁকে ফেলো। আবার আমি এখানেও আঁকাচ্ছি, ক্রোমাটিডগুলো এইভাবে তোমরা আঁকতে পারো। তারপরে দেখো এখন আমি এটা হচ্ছে এবার কোষ প্লাজমা মেমব্রেনটা এঁকে ফেলো। প্লাজমা মেমব্রেন আর হচ্ছে এবার দেখো এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন,
প্লাজমা মেমব্রেন, আর এটা হচ্ছে কোষ প্রাচীর। এই হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর। আর এখানে তাহলে আমরা বিশেষ কি দেখতে পেলাম? এখানে আমরা যে অংশটা দেখতে পেলাম সেটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এখানে অংশটা একটু লাল দিয়ে দাও, এই অংশটা হচ্ছে। এখন দেখো, আমরা যদি এটাকে এখন লেবেলিং করি তাহলে আমরা কি পাচ্ছি? এখানে আমরা কি পাচ্ছি? এখানে হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য, এটা হচ্ছে মেটাফেজ 2। মেটাফেজ, এটা হচ্ছে মেটাফেজ 2 পর্যায়। আচ্ছা, এখন দেখো মেটাফেজ 2, তারপর অ্যানাফেজ 2, টেলোফেজ 2 হবে। এখন দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। স্পিন্ডল যন্ত্র, এটা হচ্ছে স্পিন্ডল যন্ত্র। আর মনে রাখবে স্পিন্ডল যন্ত্রের মধ্যে ক্রোমোজোমগুলো ক্রোমোজোমগুলো আকর্ষণের সেন্ট্রোমিয়ার আকর্ষণের ফলে স্পিন্ডল যন্ত্রের মধ্যে যখন ক্রোমোজোমগুলো অবস্থান করে তখন সেটাকে বলা হয় ট্রাকশন ফাইবার। এই স্পিন্ডল যন্ত্রটার মধ্যে অনেক স্পিন্ডল যন্ত্র থাকে, কিন্তু সব স্পিন্ডল যন্ত্রের মধ্যে কিন্তু ট্রাকশন ফাইবার তৈরি হয় না। অর্থাৎ যে স্পিন্ডল যন্ত্রগুলো ক্রোমোজোমগুলোকে সেন্ট্রোমিয়ারগুলো আকর্ষণের কারণে স্পিন্ডল যন্ত্রের মধ্যে অবস্থান করে, তখন ওই স্পিন্ডল যন্ত্রকে বলা হয় ট্রাকশন ফাইবার। তাহলে এই স্পিন্ডল যন্ত্রটাই আমরা ট্রাকশন ফাইবার বলতে পারি। আমি এখানে আবার ট্রাকশন ফাইবারটা লিখে দিচ্ছি। এটা নাম হচ্ছে, আমি আবারও বলছি, ট্রাকশন ফাইবারটা হচ্ছে যখন যে স্পিন্ডল যন্ত্রের মধ্যে ক্রোমোজোমগুলো অবস্থান করে তাকে বলা হয় ট্রাকশন ফাইবার। তো এখানে কিন্তু এটা হচ্ছে, এগুলো হচ্ছে মেরুর, এটা ট্রাকশন ফাইবার, এটা হচ্ছে ট্রাকশন ফাইবার। আর এইগুলো হচ্ছে মেরু। এখন দেখো, আর এটা হচ্ছে তোমার কোষ প্লেট, আর এটা তো জানো কোষ প্রাচীর, আর এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। তো শিক্ষার্থীরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছে। স্পিন্ডল যন্ত্রের মধ্যে ট্রাকশন ফাইবার অর্থাৎ সেন্ট্রোমিয়ারগুলো বিষুবীয় রাখা ট্রাকশন ফাইবারে সেন্ট্রোমিয়ারগুলোর স্পিন্ডল যন্ত্রের আকর্ষণের ফলে ট্রাকশন ফাইবার সৃষ্টি হয়েছে, এবং প্রতিটি ক্রোমোজোমগুলো বিষুবীয় রেখা বরাবর অবস্থান করেছে। বিষুবীয় রেখা বরাবর সবগুলো ক্রোমোজোমগুলো বিষুবীয় রেখা বরাবর অবস্থান করেছে। তা এই পর্যায়েও ক্রোমোজোমগুলো খাটো মোটা স্পষ্ট হয়, কারণ এখানেও জল বিয়োজন ঘটতে থাকে। তো জল বিয়োজন ঘটলে সবসময় ক্রোমোজোমগুলোকে খাটো মোটা এবং স্পষ্ট দেখায়। তো শিক্ষার্থীরা আরেকবার মিলিয়ে নাও, মেটাফেজ 2 অর্থাৎ প্রোফেজের মেটাফেজ 2 পর্যায়ে কি হচ্ছে? এখানে স্পিন্ডল যন্ত্র তৈরি হয় এবং ক্রোমোজোমগুলো কি করছে? স্পিন্ডল যন্ত্রের মধ্যে সেন্ট্রোমিয়ার এবং আকর্ষণের ফলে সেন্ট্রোমিয়ারগুলোর ক্রোমোজোমের স্পিন্ডল যন্ত্রের মধ্যে স্পিন্ডল যন্ত্রের মধ্যে অবস্থান করছে, ফলে ট্রাকশন ফাইবার তৈরি হয়েছে, এবং প্রত্যেকটি ক্রোমোজোমগুলো এবার বিষুবীয় রেখা বরাবর অবস্থান করে। এবং এই পর্যায়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস বিলুপ্তি হয়ে গেছে। এখানে আমরা কোনো রকমের নিউক্লিয়ার মেমব্রেনও দেখতে পাচ্ছি না, আর কোষের নিউক্লিয়ার মেমব্রেনও দেখতে পাচ্ছি না, আর দেখতে পাচ্ছি না কি নিউক্লিওলাস, দুটাই বিভক্ত হয়ে বিলুপ্ত হয়ে গেছে। কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রোফেজ 2 এর শেষের দিকেই নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসটা বিলুপ্ত হয়ে যায়। তো এর পরের ধাপে যেহেতু মেটাফেজ 2, তাই মেটাফেজ 2 এ নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসকে আমরা আর দেখতে পাচ্ছি না। তো শিক্ষার্থীরা, এখন আমি যেটা অঙ্কন করব সেটা হচ্ছে অ্যানাফেজ 2। আমি এখন আবার চিত্র অঙ্কন করছি, সেটা হচ্ছে অ্যানাফেজ 2। আমি এই অংশটার থেকেই অ্যানাফেজ 2 চিত্র অঙ্কন করব। অর্থাৎ আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা বিষুবীয় রেখা বরাবর এটা অবস্থান করছে ক্রোমোজোমগুলো, এবং সেন্ট্রোমিয়ারগুলো এবার দ্বিবিভক্ত ঘটবে। তো আমি দেখাচ্ছি এবার এই অংশটাকে মুছেই তোমাদেরকে আমি আবারও বোঝাচ্ছি। তো এই অংশটা যদি আমি মুছে দেই তাহলে দেখো,
হ্যাঁ, এখন দেখো আমি এই অংশটাকে মুছে দিচ্ছি, মানে এইখান থেকে বিষুবীয় অঞ্চল বরাবর যখন ক্রোমাটিডগুলো দ্বিবিভক্ত হবে তখন এটা আমরা এখানেই কমপ্লিট করে দিতে পারি। দেখো ক্রোমোজোমগুলো এবার কি হচ্ছে, এখান থেকে সরে গিয়ে অর্থাৎ এখানে স্পিন্ডল যন্ত্রগুলো আরও মানে আকর্ষণের কারণে স্পিন্ডল যন্ত্রগুলো এগুলোর মধ্যে টানার কারণে এরা পরস্পর মেরু দিকে চলে যায়। স্পিন্ডল যন্ত্রগুলো এগুলো এখন সেন্ট্রোমিয়ারগুলো যেহেতু মাঝ বরাবর বিভক্ত হয়ে গেছে, তাই স্পিন্ডল যন্ত্রগুলো প্রত্যেকটা তার কাছাকাছি মেরুর দিকে অবস্থান করছে। স্পিন্ডল যন্ত্রগুলো কাছাকাছি মেরুর দিকে অবস্থান করছে। শিক্ষার্থীরা, স্পিন্ডল যন্ত্রগুলো কাছাকাছি মেরুর দিকে অবস্থান করায় এখন দেখো সেন্ট্রোমিয়ারগুলো দ্বিবিভক্ত হয়ে যাওয়ার কারণে দুই প্রান্তে চলে গেছে এবং স্পিন্ডল যন্ত্রগুলো আরও বেশি মানে মানে স্পিন্ডল যন্ত্রগুলো কি করলো পরবর্তীতে। সেক্ষেত্রে তোমরা দ্রুত চিত্রটা অঙ্কন করো। এখানে হচ্ছে যে জল বিয়োজন ঘটার কারণে আরও খাটো মোটা দেখায় এবং সেন্ট্রোমিয়ারগুলো পূর্ণ বিভক্ত হয়ে যাওয়ার কারণে এরা সম্পূর্ণ পৃথক হয়ে গেছে। ট্রাকশন ফাইবার সংকোচন আর কাণ্ডদেহের সম্প্রসারণের কারণে ট্রাকশন ফাইবারগুলো সংকোচন আর কাণ্ডগুলোর সম্প্রসারণের কারণে এরা প্রান্তের দিকে মেরুর কাছাকাছি গিয়ে পৌঁছেছে। এবার দেখো আমি একটু করে সেটা তোমরা আমার সাথে এঁকে ফেলো দ্রুত। হ্যাঁ, আমি আবারও বলছি, ট্রাকশন ফাইবার, এই যে ট্রাকশন ফাইবারগুলোর সংকুচন ঘটে, এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকশন ফাইবারগুলোর সংকুচন ঘটেছে আর কাণ্ডদেহের প্রসারণ ঘটেছে। ফলে এই সেন্ট্রোমিয়ারগুলো দ্বিবিভক্ত হয়ে যাওয়ার কারণে ট্রাকশন ফাইবারের সংকুচন আর কাণ্ডদেহের সম্প্রসারণের কারণে এরা পরস্পর থেকে দূরে সরে গিয়ে প্রায় মেরুর দিকে অবস্থান করছে ক্রোমোজোমগুলো। তো ক্রোমাটিড সহ এই ক্রোমোজোমগুলো আছে স্বতন্ত্র ক্রোমোজোম, তাহলে আমরা বলতে পারি এখানে আছে স্বতন্ত্র ক্রোমোজোম। তো শিক্ষার্থীরা, আমি এখানে আরও কিছু বলছি যে বিভাজিত সেন্ট্রোমিয়ার এবং স্বতন্ত্র ক্রোমোজোম, এটা হলো বিভাজিত সেন্ট্রোমিয়ার এবং স্বতন্ত্র ক্রোমোজোম। আমরা এখানে লিখে দিতে পারি কী কী পরিবর্তন আসবে। আমরা এখানে লিখে দিতে পারি যে এই অংশটা হচ্ছে বিভাজিত সেন্ট্রোমিয়ার এবং স্বতন্ত্র ক্রোমোজোম, এটার নাম লিখে দাও বিভাজিত এটা হচ্ছে বিভাজিত সেন্ট্রোমিয়ার, কারণ সেন্ট্রোমিয়ার এই পর্যায়ে বিভক্ত হয়ে গেছে। বিভাজিত সেন্ট্রোমিয়ার সহ স্বতন্ত্র ক্রোমোজোম, এগুলা স্বতন্ত্র ক্রোমোজোম। দেখো শিক্ষার্থীরা, সেন্ট্রোমিয়ারে দ্বিবিভক্ত হয়ে যাওয়ার কারণে এই আংশিক সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমগুলো আলাদা মানে ট্রাকশন ফাইবারের টানে আর কাণ্ডদেহের সম্প্রসারণ কারণে এরা প্রান্তের দিকে মেরুর দিকে পৌঁছে গেছে। এখন এই যে ক্রোমোজোমগুলোকে বলা হচ্ছে বিভাজিত সেন্ট্রোমিয়ার সহ স্বতন্ত্র ক্রোমোজোম। তাহলে দেখো, আর এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু এই যে এগুলা প্রান্তের দিকে চলে যাওয়ার কারণে এই ক্রোমোজোমগুলোকে ইংরেজি VLJ-I এর মতো দেখায়। অর্থাৎ এই চিত্রগুলো আমরা দেখতে পারবো যে ইংরেজি ভি অর্থাৎ ভি এর মতো যখন দেখাচ্ছে তখন এটাকে আমরা বলতে পারি এটা তো আমরা জানি কোষ প্লেট, এটা হচ্ছে কোষ প্লেট, এটা লেখা থাকুক, এটা হচ্ছে কোষ প্লেট। এখন দেখো যখন ভি এর মতো দেখাচ্ছে তখন আমরা কি বলছি, মেটাসেন্ট্রিক। এই চিত্রটা তখন হয়ে যাবে মেটাসেন্ট্রিক, ক্রোমোজোমগুলো মেটাসেন্ট্রিক আকৃতি হতে পারে। তারপরে এল এর মতো অর্থাৎ সাবমেটাসেন্ট্রিক। তারপরে যখন ক্রোমোজোমগুলোকে জে এর মতো দেখায় তখন এটাকে আমরা বলি, এটা যখন জে এর মতো দেখায় তখন এটাকে আমরা বলি কি, এটা অ্যাক্রোসেন্ট্রিক। তারপরে দেখো অ্যাক্রোসেন্ট্রিক। আবার যখন এই ক্রোমোজোমগুলো আই এর মতো দেখায় তারপরে হচ্ছে ট্যালোসেন্ট্রিক, তখন এটাকে আমরা বলি ট্যালোসেন্ট্রিক। এই ধরনের দেখা যায়। তাহলে আমি আবারও বলছি, এটা চিত্রটার নাম কি, এটা হচ্ছে অ্যানাফেজ 2।
এনাফেজ 2। আমি আবারও বলছি, অ্যানাফেজ 2 এর কী হচ্ছে, এখানে ক্রোমাটিডগুলো সম্পূর্ণ সেন্ট্রোমিয়ার বরাবর ক্রোমাটিড মানে বিষুবীয় রেখায় অবস্থান করেছিল। তার পূর্বে সেন্ট্রোমিয়ার সহ এই ক্রোমাটিডগুলো মানে দুই প্রান্তে চলে যায়, কারণ এখানে ট্রাকশন ফাইবারের সংকোচন এবং কাণ্ডদেহের সম্প্রসারণ ঘটার কারণে এরা সম্পূর্ণ বিভাজিত সেন্ট্রোমিয়ার সহ স্বতন্ত্র ক্রোমোজোমগুলো এক প্রান্তে চলে যায়, কাছাকাছি মেরুর দিকে চলে যায়। তো মেরুর দিকে চলে যাওয়ার কারণে এই ক্রোমোজোমগুলোকে তখন VLJ আই অর্থাৎ মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, তারপর ট্যালোসেন্ট্রিকের মতো দেখায়। এইটা হচ্ছে এটা এই পর্যায়ে। তো শিক্ষার্থীরা এই পর্যায়ের শেষে দেখে আর আমরা দেখব যে এখানে ট্রাকশন ফাইবারগুলো হচ্ছে, তারপরে হচ্ছে এর পরবর্তী পর্যায়টা হচ্ছে টেলোফেজ পর্যায়। আমি শেষ ধাপে চলে আসছি শিক্ষার্থীরা। এবার দেখো টেলোফেজ পর্যায়ের পরিবর্তনটা কি, আমি আবারও মুছে দিচ্ছি। এবার আমাদের শেষ পর্যায় টেলোফেজ পর্যায়টি হচ্ছে প্রোফেজ 2 এবং অর্থাৎ সম্পূর্ণ প্রোফেজ কোষ বিভাজনের অর্থাৎ সম্পূর্ণ মিউসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপটি হচ্ছে টেলোফেজ 2, অর্থাৎ মিউসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপটি হচ্ছে টেলোফেজ 2। আমি এখন টেলোফেজ 2 এর চিত্রটা অঙ্কন করছি এবং এইটাই হচ্ছে মিউসিস কোষ বিভাজনের সর্বশেষ ধাপ। আর মিউসিস 2 এরও সর্বশেষ ধাপ এবং সম্পূর্ণ কোষ বিভাজনের সর্বশেষ ধাপ। তো শিক্ষার্থীরা এই বিভাজনের মাধ্যমেই আমি এখন এই পর্যায়টি শেষ করব। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, তো এখানে আমরা দেখলাম যে সেন্ট্রোমিয়ারটা দুই প্রান্তে চলে গিয়েছিল। তাহলে আমরা এখানে একটা থেকে যে দুটা যে হলো নিউক্লিয়াস 4টি তৈরি হবে এই কারণে। তো 4টি নিউক্লিয়াস, তো আমরা নিউক্লিয়াসগুলোকে ক্রোমোজোমগুলোকে আমরা এঁকে দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা এঁকে ফেলো, দ্রুত এঁকে ফেলো। এটা হচ্ছে ক্রোমোজোমগুলো এইভাবে অবস্থান করছে, এটা হচ্ছে এই 4টা নিউক্লিয়াস হয়ে গেল। অর্থাৎ কিভাবে হয়ে গেল, কারণ আমরা যে বলেছিলাম কিছুক্ষণ আগে, যে আমি বলেছিলাম যে ক্রোমোজোমগুলো স্বতন্ত্র ক্রোমোজোম ক্রোমাটিড সহ অর্থাৎ সেন্ট্রোমিয়ার বিভক্তি সেন্ট্রোমিয়ার সহ স্বতন্ত্র ক্রোমোজোমগুলো প্রত্যেকটা ক্রোমোজোমের উপরে আবার ক্রোমোজোম জোড়ের উপরে আবার কি আসছে, আবার করে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়েছে। অর্থাৎ নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন তৈরি হয়েছে, নিউক্লিওলাস আবির্ভাব ঘটেছে, নিউক্লিয়ার মেমব্রেনই তৈরি হয়েছে, আবার নতুন করে নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভাব হলো, তারপরে নিউক্লিওলাসের আবির্ভাব হলো। শিক্ষার্থীরা দেখো এবার এইটা হচ্ছে এই, তাহলে আমি এই ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমগুলোকে এখানে অঙ্কন করছি। আর এইটা হচ্ছে এই, তোমরা দ্রুত এগিয়ে ফেলো একদম। এইটা পরীক্ষাতে আসে, গত 2018-তে সম্ভবত এই পরীক্ষাটা এই কোশ্চেনটা এসেছিল, যে তো অনেকেই ধরতে পারে নাই, ভেবেছিল এটা মাইটোসিস কোষ বিভাজন, আসলে মিউসিস প্রোফেজ 2 এসেছিল। তো শিক্ষার্থীরা এখানে আবার আমরা দেখতে পাচ্ছি নিউক্লিওলাসের আবির্ভাব ঘটেছে, আবার নিউক্লিয়ার মেমব্রেনেরও আবির্ভাব ঘটেছে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের আবির্ভাব ঘটেছে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটেছে, ফলে কি হলো 4টি স্বতন্ত্র নিউক্লিয়াস তৈরি হয়েছে। তো শিক্ষার্থীরা আমরা এখানে দিতে পারি নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন, আর হচ্ছে কি এখানে হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমধারী নিউক্লিয়াস। এই 4টি হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমধারী নিউক্লিয়াস। আমরা এটা লিখে দিতে পারি ক্রোমোজোম হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমধারী নিউক্লিয়াস। হ্যাপ্লয়েড সংখ্যক মানে n সংখ্যক আছে, হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমধারী নিউক্লিয়াস সৃষ্টি হয়েছে। তাহলে নিউক্লিয়াস, আর আমরা তো এটা জানি যে এটা কোষ প্রাচীর, এটা হচ্ছে কোষ প্রাচীর, এটা তো আমরা জানি। এগুলো হচ্ছে কোষ, এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর, আর প্রাণীদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকবে না। আর ভিতরের আবরণটা হচ্ছে প্লাজমা মেমব্রেন, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আর হচ্ছে এটা হচ্ছে নিউক্লিয়ার আবরণ, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার আবরণ, নিউক্লিয়ার মেমব্রেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে নিউক্লিওলাস,
লাস। আর এই কোষ চিত্রটার নাম হচ্ছে টেলোফেজ 2। এটা হচ্ছে প্রোফেজের টেলোফেজ পর্যায়, টেলোফেজ 2 পর্যায়, টেলোফেজ 2। তাহলে শিক্ষার্থীরা এই টেলোফেজ 2-এ আমরা কি কি দেখতে পেলাম, কি কি পরিবর্তন দেখতে পেলাম? যে সেন্ট্রোমিয়ারগুলো পূর্ণ বিভক্তির এখানে হয়ে গেছে। এখানে আমরা কি দেখতে পেলাম টেলোফেজ 2-এ? এখানে দেখতে পেলাম যে এটি মায়োসিস 2-এর শেষ পর্যায়। আর মেরুতে ক্রোমোজোমগুলো একদম এখানে ক্রোমাটিড সহ ক্রোমোজোমগুলো মেরুতে অবস্থান করেছে। আর তার চারপাশে আমরা কি করলাম, দেখলাম যে মেরুতে অবস্থান করেছে এবং তার ক্রোমোজোমগুলোর এক সেট ক্রোমোজোমগুলোর চারপাশে কি আসছে, নিউক্লিয়ার মেমব্রেন আবির্ভাব ঘটেছে এবং নিউক্লিওলাসেরও আবির্ভাব ঘটেছে। এই পর্যায়ে এসে আবার নতুন করে জল যোজন ঘটতে শুরু করে। তো জল যোজন ঘটার কারণে ক্রোমোজোমগুলোকে আরও হালকা অস্পষ্ট দেখায়, কারণ বর্ণটা হালকা হয়ে আসে, ফলে ক্রোমোজোমগুলোকে মানে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলোকে অস্পষ্ট দেখাতে থাকে এবং সেটা ধীরে ধীরে লম্বা হয়ে যায় এবং সেখানে নিউক্লিয়াসগুলোর জল যোজন ঘটার কারণে ক্রোমোজোমগুলো সম্প্রসারিত আরও লম্বা হয়, রঞ্জন ধারণ ক্ষমতাটাও আস্তে আস্তে বিলুপ্তি ঘটে, এক পর্যায়ে গিয়ে ক্রোমোজোমগুলোকে আর দেখা যায় না। তো শিক্ষার্থীরা, তো আমরা এর পরবর্তীতে হচ্ছে সাইটোকাইনেসিস 2। এই কোষ বিভাজনটা যখন শেষ হয়ে যায় তখন লাস্ট পর্যায় হয় সাইটোকাইনেসিস 2। সেটা হচ্ছে একদম শেষ ধাপ, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজনের মাধ্যমে কোষ বিভাজন প্রক্রিয়াটা সম্পূর্ণ পূর্ণতা পায়। তাই এটা সাইটোপ্লাজমে, এটা সাইটোকাইনেসিস 2, সাইটোকাইনেসিস 2। তাহলে দেখো সাইটোকাইনেসিস 2, কারণ সাইটোকাইনেসিস 1 এর আগে ঘটেছিল, তাই এটা এখন সাইটোকাইনেসিস 2। তো শিক্ষার্থীরা, তো সাইটোকাইনেসিস 2টা বুঝতেই পেরেছো, কোষের ভিতরের সাইটোপ্লাজমের বিভক্তিটাকেই বলা হয় সাইটোকাইনেসিস। কখন হয়? যখন 4টি নিউক্লিয়াস তৈরি হয়ে গেল, নিউক্লিয়াসের চারপাশে আবার নিউক্লিয়ার আবরণ তৈরি হলো, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটলো, তারপরে হচ্ছে ক্রোমোজোমগুলো আমাদের জল মানে এই মধ্যে কোষের মধ্যে জল যোজন ঘটা শুরু করলো নিউক্লিয়াসের মধ্যে, ফলে ক্রোমোজোমটাকে আরও অস্পষ্ট লম্বা সরু দেখালো, বর্ণ ধারণ ক্ষমতাটা হালকা হয়ে এলো। সেই পর্যায়গুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই এবার কি হয়, সাইটোকাইনেসিস ঘটতে শুরু করে। তো সাইটোকাইনেসিস 2 কেন? কারণ আমরা দেখেছিলাম যে মিউসিস 1-এর ক্ষেত্রে সাইটোকাইনেসিস প্রোফেজ 1-এ মিউসিস কোষ বিভাজন 1-এর মধ্যেও কিন্তু সাইটোকাইনেসিস ঘটেছিল। তো এখন মিউসিস 2-এর মধ্যেও আরেকবার সাইটোকাইনেসিসের মাধ্যমে 4টি পূর্ণাঙ্গ নিউক্লিয়াসগুলো আলাদা হয়ে যাবে, 4টি কোষ অপত্য কোষে তৈরি হবে। এই ধাপটি হচ্ছে কোষ বিভাজনের সর্বশেষ ধাপ এবং মিউসিস 2-এরও শেষ ধাপ। এই আমরা তাহলে কি দেখতে পেলাম? মিউসিস কোষ বিভাজনের প্রথমেই ছিল মাতৃকোষের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা ছিল 46টি করে এবং সেখানে যে 2 নিউক্লিয়াসের সংখ্যা ছিল 46 করে, ডিপ্লয়েড সংখ্যক ছিল। পরবর্তীতে মিউসিস 1-এ এটা কী হলো, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বড় বিভক্ত হয়ে ক্রোমোজোমগুলো হলো হ্রাসমূলক, এটা আমরা দেখতে পেলাম যে সর্বশেষে এসে নিউক্লিয়াস 4টি হলো এবং প্রত্যেকটি ক্রোমোজোমের নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমগুলো হ্যাপ্লয়েড সংখ্যক, অর্থাৎ হ্যাপ্লয়েড সংখ্যক হওয়ার কারণে সেখানে কত ক্রোমোজোমগুলো হচ্ছে হ্যাপ্লয়েড সংখ্যক হওয়াতে এটা হচ্ছে ডিম্বাণু কোষ অথবা শুক্রাণু কোষগুলো তৈরি হয়েছে। এই হচ্ছে টেলোফেজ পর্যায়ে শেষ পর্যায় এবং মিউসিস কোষ বিভাজনের শেষ পর্যায়। আর সাইটোকাইনেসিসটা আমি আবারও বলছি, সাইটোকাইনেসিসটা হচ্ছে যে টেলোফেজে 2, এটা হচ্ছে যে 2টি নিউক্লিয়াসের মাঝখানে কোষ ঝিল্লি, আর কোষের উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ ঝিল্লি ছাড়াও কোষ প্রাচীরটা এইখানে ঘটিত হবে। সাইটোপ্লাজমটা সম্পূর্ণ বিভক্ত হয়ে যাবে আর নিউক্লিয়াস, তার চারপাশে সাইটোপ্লাজম, তারপরে কোষ ঝিল্লি, কোষ প্রাচীর, এইগুলোর সহযোগে একটা স্বতন্ত্র কোষে পরিণত হবে। তো শিক্ষার্থীরা, মায়োসিস বিভাজনের মাধ্যমেই কিন্তু এই মাতৃকোষটা একটা 4টি কোষ সম্পন্ন হয়ে গেল। তো কোষের সৃষ্টি হলো আর প্রতিটা কোষে আমরা কি দেখতে পেলাম, ক্রোমোজোমের সংখ্যাগুলো মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে গেল। তো শিক্ষার্থীরা, মায়োসিস কোষ বিভাজনের গুরুত্বর মধ্যে আমরা জানি জনন কোষ সৃষ্টি হয়, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। তো মায়োসিস কোষ বিভাজনের গুরুত্বটা আমরা একটু দেখে নিই। মায়োসিসের কোষ বিভাজনের গুরুত্ব 1 নম্বর হচ্ছে জনন কোষ সৃষ্টি, কারণ আমরা জানি জনন কোষ সৃষ্টি হয় মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে, জনন কোষ সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা,
মায়োসিস কোষ বিভাজনের মধ্যে জ্বলন কোষ সৃষ্টি, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। ক্রোমোজোমের সংখ্যা 2 নাম্বার হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব থাকে। ধ্রুব থাকে মানে হচ্ছে কারণ আমরা জানি যে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা যেহেতু অর্ধেক হয়ে যায়, আর শুক্রাণু কোষ, ডিম্বাণু কোষ, এই জ্বলন কোষগুলো যেহেতু জাইগোটে পরিণত হয়, তো জাইগোটে পরিণত হওয়ার কারণে এরা আবার মিলিত হয়ে একটি জাইগোটের একটি কোষে পরিণত হয়, যেখানে ক্রোমোজোমের সংখ্যাটা আবার 46টি হয়। তো সেই জন্য এটাকে ক্রোমোজোমের সংখ্যার দ্বিগুণ না হয়ে এটা আবার সমতায় আসে, সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্রোমোজোমের সংখ্যাগুলো দিয়ে এখানে কি থাকছে, ধ্রুব থাকছে। তাছাড়া প্রজাতির স্বকীয়তা রক্ষা হয়, কারণ এর মাধ্যমে বংশানুক্রমিক প্রজাতিগুলো স্বকীয়তা রক্ষা হয়, অর্থাৎ প্রজাতির স্বকীয়তা ঠিক রাখে এই অংশটা। তাহলে আমরা লিখতে পারি প্রজাতির 3 নাম্বার, প্রজাতির স্বকীয়তা, প্রজাতির স্বকীয়তা রক্ষা, স্বকীয়তা রক্ষা। তাহলে মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে প্রজাতির স্বকীয়তা রক্ষা পাচ্ছে, কারণ প্রত্যেকটা প্রজাতিগুলো তার মায়োসিসের মাধ্যমে কি করছে, স্বকীয় বংশানুক্রমে প্রতিটি প্রজাতি তার স্বকীয়তা রক্ষা পাচ্ছে। এছাড়া বৈচিত্র্য সৃষ্টি, যেহেতু এটা হচ্ছে আরেকটি হচ্ছে বৈচিত্র্য সৃষ্টি। তো শিক্ষার্থীরা কিভাবে বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে, কারণ মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে মায়োসিস প্রোফেজ 1 এর মধ্যে আমরা দেখেছি যে ক্রসিং ওভার হয়। তো ক্রসিং ওভার হওয়ার কারণেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্রসিং ওভার কারণে কিন্তু ক্রোমোজোমের মধ্যে যে মাতৃ বৈশিষ্ট্য থেকে ক্রোমোজোমগুলো পিতার বৈশিষ্ট্যের মধ্যে কিছুটা চলে যায় ক্রসিং ওভারের কারণে, এবং আবার পিতৃ বৈশিষ্ট্যের থেকে কিছু ক্রোমোজোমের ক্রোমাটিড অংশ মাতৃ ক্রোমোজোমের সাথে সংযুক্ত হয়ে এখানে যে পরিবারের বংশক্রমের যে বৈশিষ্ট্যগুলো তার সন্তানের মধ্যে সৃষ্টি হয়, বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়। তাহলে ক্রসিং ওভার একমাত্র মায়োসিস কোষ বিভাজনের ক্ষেত্রে প্রযোজ্য, মাইটোসিসে কখনো ক্রসিং ওভার হয় না। তো ক্রসিং ওভার যেহেতু মায়োসিস কোষ বিভাজনের হয়, তাই প্রজাতির মধ্যে একটা বৈচিত্র্য সৃষ্টি হয়। তো শিক্ষার্থীরা এরপরে আমরা দেখতে পারি যে অভিব্যক্তি, কারণ এখানে কিন্তু মায়োসিসের মাধ্যমে মায়োসিস কোষ বিভাজনটি একটি বৈচিত্র্য সৃষ্টি করে, আর বৈচিত্র্য আনে অভিব্যক্তির ধারা আর প্রবাহ। তাহলে আমরা লিখতে পারি অভিব্যক্তি। শিক্ষার্থীরা, তো অভিব্যক্তির ক্ষেত্রেও মাইটোসিস কোষ বিভাজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া আমরা দেখতে পারি যে এখানে মায়োসিস কোষ বিভাজনের কারণে কিন্তু গ্যামিট সৃষ্টি হয়, বংশবৃদ্ধি হয়। তাহলে গ্যামিট সৃষ্টি ও বংশবৃদ্ধি। তাহলে দেখো, বংশবৃদ্ধি। শিক্ষার্থীরা, যদি মায়োসিস কোষ বিভাজন না হতো তাহলে গ্যামেটই সৃষ্টি হতো না, আর গ্যামেট যদি সৃষ্টি না হতো তাহলে তো জাইগোট তৈরি হতো না। জাইগোট না হলে কখনোই আমরা কোনো বংশের যে সৃষ্টি হওয়া সেই ধারাটা সম্ভব হতো না। তাহলে মায়োসিস কোষ বিভাজনটা বংশ সৃষ্টির ক্ষেত্রে এবং বংশবৃদ্ধির ক্ষেত্রে গ্যামেট সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আসে যৌনক্রমের ক্ষেত্রে আমরা দেখতে পাই। এরপরে আমি এখানে 7 নম্বর পয়েন্টটা দিচ্ছি, যৌনক্রম। শিক্ষার্থীরা, যৌনক্রম তো বুঝতেই পেরেছো, জীবনচক্র। তাহলে মায়োসিস কোষ বিভাজন যদি না হতো তাহলে জীবনচক্রটা থেমে যেত। আমাদের কোনো জীবেরই জীবনচক্র কখনই সম্পূর্ণ হতো না যদি মায়োসিস কোষ বিভাজন না হতো। অর্থাৎ যৌনক্রম মানেই হচ্ছে জীবনচক্র। তাহলে মায়োসিস কোষ বিভাজনের কারণেই গ্যামেট তৈরি হচ্ছে, আর গ্যামেটগুলো মিলিত হয়ে জাইগোট তৈরি করছে, আর জাইগোটের মাধ্যমে আবার কি হচ্ছে, আবার বংশ পরস্পর আবার নতুন করে বংশধর সৃষ্টি হচ্ছে। এই ফলে বংশধারাটা রক্ষা পাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে মায়োসিস কোষ বিভাজনটা যৌনক্রমের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। মেন্ডেলের সূত্রের ক্ষেত্রে আমরা দেখেছি, মেন্ডেলের সূত্রের ব্যাখ্যা কিন্তু মায়োসিস কোষ বিভাজন করা ছাড়া কখনোই সম্ভব না। তাহলে আরেকটি পয়েন্টস হচ্ছে মেন্ডেলের সূত্র। আমরা মেন্ডেলের সূত্রটাতে জেনেছিলাম যে এটা হলো মেন্ডেলের সূত্র। শিক্ষার্থীরা, মেন্ডেলের সূত্র যারা দ্বিতীয় বর্ষ তারা এই বংশগতি অর্থাৎ জেনেটিক্সটা আমি বুঝিয়েছিলাম, সেখানে তোমরা ভালো করে জেনেছো যে মেন্ডেলের সূত্রটা কিন্তু ব্যাখ্যাটা কিন্তু মায়োসিস কোষ বিভাজন ছাড়া কখনই সম্ভব না। আর যারা প্রথম বর্ষ তারা অবশ্যই, আমি যখন দ্বিতীয় বর্ষে তোমাদেরকে আমি পরবর্তীতে যখন জেনেটিক্সটা আবার তোমাদেরকে পড়াবো তখন তোমরা বুঝতে পারবে যে মেন্ডেলের সূত্রটা কখনোই এই
সম্ভব না মিউসিস কোষ বিভাজন ছাড়া। তাহলে আমরা জানতে পারলাম যে মিউসিস কোষ বিভাজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা, আজকে তাহলে আমি মিউসিস কোষ বিভাজনটা আজকের ক্লাসের মাধ্যমে মিউসিস কোষ বিভাজন সম্পূর্ণ করলাম। আগামী ক্লাসে যদি সম্ভব হয় আমি এক্সট্রা ক্লাসের মাধ্যমেই শেষ করার চেষ্টা করব ক্রসিং ওভারটা, আর না হলে তোমাদের সাথে আবার নিয়মিত ক্লাসে আসবো। আর পরবর্তীতে আমরা আরেকটি অধ্যায় খুব দ্রুত যেতে চাচ্ছি, কারণ তোমরা ভালো করে জানো পরীক্ষাটা ক্লাস মানে দুই এক মাস পরেই কিন্তু তোমাদের আবারও পরীক্ষা হয়। তো পরীক্ষা কোশ্চেন করতে গেলেও সিলেবাসটা আমাকে আগাতে হবে, না হলে কীভাবে তোমাদের কোশ্চেনগুলো আমি করব। তো আমার সিলেবাসটা কমপ্লিট করা না করে, মানে কিছু অধ্যায়গুলো কমপ্লিট না করেও কিন্তু তোমাদের কোশ্চেন করা সম্ভব না। তো আমি চেষ্টা করবো আরেকটি ক্লাসের মাধ্যমে ক্রসিং ওভার দিয়ে শেষ করে নতুন একটা অধ্যায় চলে যাব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ।